বিধানসভায় ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে মন্ত্রী রতনলাল নাথের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপত্তিজনক আচরণ নিয়ে উত্তপ্ত বিধানসভা। ওয়াকআউট সিপিআইএম বিধায়কদের। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বিধানসভায় বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে আপত্তিজনক আচরণ নিয়ে মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরা বিধানসভা। সিপিআইএম দলের বিধায়করা বিধানসভার অধিবেশন ওয়াক আউট করেন। ত্রিপুরার বিদ্যুৎ রতনলাল নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে আগরতলা মেলার মাঠস্থিত সিপিআইএম দলের দলীয় কার্যালয়ে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিলেন। ত্রিপুরার ডাবল ইঞ্জিনের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ কাটলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই সরকার ট্রাভেল ইঞ্জিন বলে কটাক্ষ বিরোধী দলনেতার। ত্রিপুরায় চলছে কমিশনের বিজেপি সরকার। কান পাতলেই এখন লোকমুখে এসব শোনা যায়। বিধানসভায় বাজেট বিতর্কে এইভাবেই শাসক দল বিজেপিকে তীব্র কটাক্ষ করতে দেখা গেল বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে। সিপিএম দলের স্টক নেই, ফুরুত হয়ে গেছে সব। এরা এদের জাতের পরিচয় দিয়েছে। বিধানসভা ব্যক্তি আক্রমণের জায়গা নয়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে আক্রমণ করে বললেন মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা বিধানসভায় বাজেট বিতর্কে বক্তব্য রেখেছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ট্রেজারি বেঞ্চের সঙ্গে তখন বাকযুদ্ধ চরমে। মন্ত্রী রতনলাল নাথ বললেন কমিউনিস্টরা বেশি দিন ধরে মহাশূন্যে রয়েছে। তিনি আরও বলেন বিরোধীদের সমালোচনা স্বাগত। বিরোধীরা সমালোচনার জন্য সমালোচনা সমস্যার পথ নির্দেশ করতে পারে না। সমালোচনা করেই বিরোধীরা দায়িত্ব খালাস না করে বিকল্প প্রস্তাবও দেখাতে হয়। 1950-এর যুগে এখনও পড়ে আছে বিরোধী দল সিপিআইএম। বিধানসভায় বললেন মন্ত্রী রতনলাল নাথ বিরোধীরা উন্নয়ন বন্ধ করতে চাইলে মানুষ বিরোধী রাজনৈতিক দলকে বন্ধ করে দেবে। বিধানসভায় বামেদের এইভাবেই কটাক্ষ করলেন মন্ত্রী রতনলাল নাথ। বামপন্থীরা এতটাই প্রগতিশীল যে জনগণ তাদের ইতিহাস বানিয়ে দিচ্ছে। জনগণ বারবার প্রত্যাখ্যান করছে সিপিআইএম দলকে। তারপরেও সিপিআইএম দলের এত দুঃসাহস কোথা থেকে আসছে? বিধানসভার বাজেট অধিবেশনের তৃতীয় দিনে এভাবেই সিপিআইএম দলকে কটাক্ষ করলেন মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ওপর ক্ষোভে আগুন হয়ে গেল মন্ত্রী রতনলাল নাথ। আসলে আজকে বিধানসভায় যা হলো এটা যে একটা অভূতপূর্ব নিন্দনীয় এবং বলা যেতে পারে ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম একটা কলঙ্কময় অধ্যায় খুব কম দেখা গেছে। আজকে এই সপ্তম অধিবেশনের দ্বিতীয় দিন 2025-26 ইংরাজির বাজেট গত শুক্রবার পেশ হয়েছে। প্রথা অনুযায়ী আমি বিরোধী দলনেতা, বাজেট নিয়ে আলোচনা বিরোধী দলনেতাকে শুরু করতে হয় এবং আমাদের এই বিধানসভার যে ঐতিহ্য, শুধু আজকে আমরা বামপন্থীরা বিরোধী দলে আছি যে আমরা এসে নয়, একদম বহু আগে থেকেই এখানে কংগ্রেস যখন বিরোধী আসনে ছিল দীর্ঘ 35 বছর, কখনো তাদের সংখ্যা 8 জন, 9 জন, 10 জন, 11 জন বা একটু বেশি, বিরোধী দলের নেতা তিনি কম করে 1 ঘন্টা কথা বলেন। কারণ বাজেট তো বলা হয় হাউসিস অফ দি অপোজিশন। সরকারের ভুল ত্রুটি যদি বিধানসভাতে বিরোধীরা তুলে না ধরে, কে তুলবে? ট্রেজারি বেঞ্চ বা শাসক দল তো তারা নিজেদের ভুল কখনো স্বীকার করবে না, আর ভুল আড়াল করতে চেষ্টা করবে। এতে রাজ্যেরই ক্ষতি, গণতন্ত্রেরই দুর্বলতা সূচিত হয়। কাজেই এই জন্যই সর্বকালে বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়, এটা প্রশ্নাতীত। কিন্তু দেখা গেল আজকে আমি কথা বলা শুরু করার আগেই পরিষদীয় দলনেতা, যিনি দীর্ঘদিন বিরোধী দলে ছিলেন, বিরোধী নেতা ছিলেন, যিনি 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা কথা বলেছেন তারা যখন বিরোধী ছিলেন, তিনি বলছেন যে 35 মিনিটের বেশি কথা বলতে পারেন। তিনি ঠিক করে দিচ্ছেন। আরে তিনি কে? স্পিকার না হয় তার চেয়ার থেকে কথা বলতে পারেন, এটা নিয়ে আলোচনা হবে।
যাই হোক, আমি কথা শুরু করলাম। আমি কথা বলার পর 25-30 মিনিট যেতে না যেতেই, যেটা হয় না সাধারণত, যদি বিধানসভাতে কোনো সদস্য যদি কোনো ভুল বলে থাকেন, এটা জেনারেল ডিসকাশন, সাধারণ আলোচনা, আমার বক্তব্যের প্রতিবাদ হবে, ব্যাখ্যা হবে, কিন্তু পয়েন্ট অফ অর্ডার দিয়ে আমাকে আটকে দেওয়া, তারপরও আমাকে থামানো যায়নি। যে যুক্তি সানিয়ে যখন কথা বলছি, কথা টিকাতে পারছে না, তারপরে আরো অদ্ভুতভাবে মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার আমাকে ডিস্টার্ব করছেন, আর তাকে অনুসরণ করছেন গোটা ট্রেজারি বেঞ্চ। কেন? আমি তো কোনো সেরকম অসংসদীয় শব্দ চয়ন করিনি। সরকার পদত্যাগ করতে হবে এ কথাও বলিনি। আমি বলেছি যে আমি যে এই বাজেটের ভুল ত্রুটি কোন জায়গাগুলোতে, কেন এই বাজেট এই ত্রিপুরা রাজ্যের এই শ্রমিক, কৃষক, খেতমজুর, দিনমজুর, কর্মসংস্থান প্রার্থী, চাকরির প্রার্থী যুবকদের, তাদের জন্য এটা কোনো ধরনের যে আশার আলো দেখাতে পারছে না। সেই জায়গাতে জনগণের যে আকুতি, ত্রিপুরা রাজ্যের মাঠে ময়দানে মানুষের যা বক্তব্য, এবং আমরা সবাই জানি যে এই বাজেটে আহামরি, এটা অন্য দলও যদি সরকারে থাকে, আমরা যদি থাকি, আমরা একটা বছরে সব করে ফেলব, সম্ভব না। কিন্তু তার মধ্যেই যে বেস্ট পসিবল, ম্যাক্সিমাম পসিবল কি কাজ করা যায়, সেই যুক্তিগুলো গঠনমূলকভাবে তুলে ধরছি, যে সরকার যেন একটু সহনশীল হয়, সংবেদনশীল হয়, এগুলো নিয়ে একটু ভাবেন। এবং বাজেট তো পেশ হবেই, তারা সংখ্যাগরিষ্ঠ, পাশ হবেই, তারা এতে কোনো সংশোধন আনা যায় কিনা, এখন হোক বা পরে হোক, তারপর তারা যোগ বিয়োগ অঙ্ক দেখিয়ে এবং নানা শব্দ চয়নের মধ্য দিয়ে ছলাকলা করে যে সমস্ত জিনিস মানুষকে ভুল বোঝার চেষ্টা করছেন, আমি এগুলো ভেঙে দিচ্ছি। এই তো শুরু হয়ে গেল। একটা সময়ে বলছে যে আমার জাত তোলে কথা বলছে, তারপরে বলছে আঙ্গুল দেখিয়ে যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মাঠে ময়দানে নামতে দিইনি, এবার মেলার মাঠ অফিসে এখান থেকে তা বেরোতে না পারে এ করে রাখবো। মানে মাঠে ময়দানে গুন্ডামি করছে, মাঠে ময়দানে মানুষকে রক্তাক্ত করছে। এই গত পরশুদিনও আমাদের একটা শান্তিপূর্ণ সভাকে তারা রক্তাক্ত করেছে। এখন বিধানসভার ভেতরে এখানে এসে মন্ত্রী ধমকাচ্ছে, মন্ত্রী অন্য কেউ না, এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী রতনলাল নাথ, যে জনবিচ্ছিন্ন হয়ে এই রাজ্যের গণতন্ত্রকে খতম করে একটা স্বৈরাচারী করার যে আজকে প্রচেষ্টা কায়েম হয়েছে, এটা কোন পর্যায়ে গেছে এবং কোন পর্যায়ে নিয়ে গেছে। কারণ এদের দুর্নীতি, অকর্মণ্যতা, প্রতিশ্রুতি খিলাফ একটার পর একটা তুলে ধরা হচ্ছে। কেন তোমরা এই